কালো জাদুর সর্বশেষ প্রভাব কেমন হতে পারে? যদিও তার ক্ষমতা এমনই যে মুহূর্তের মাঝেই জীবনকে শেষ করে দিতে পারে, কিন্তু কেমন হবে যদি তার প্রভাব থেকে থাকে বছরের পর বছর? লোকচক্ষুর আড়ালে কাউকে বুঝতে না দিয়ে শয়তানের পূজারীরা বছরের পর বছর করে আসছে ভয়ঙ্কর কিছু রিচুয়াল, যার বর্ণনা শুনলে চমকে যাবে অনেকে। এইসব ভয়ঙ্কর রিচুয়ালে স্যাক্রিফাইস করতে হয় নিজেকে, কখনো বা নিজের পরিবারকে, আবার কখনো নিজের পরের কোনো জেনারেশনকে। ইন্দোনেশিয়ান হরর ফিল্মে কমন ধারায় নির্মিত এমনই একটি সিনেমা তেমারুন। এই মুভিটির IMDb রেটিং 4.7 আউট অফ 10। তো কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের মুভির ঘটনা প্রবাহ, যা ফুটিয়ে তুলেছে শয়তানের পূজারীদের করা ভয়ঙ্কর কিছু রিচুয়ালের নিদারুণ পরিণতি। রাত তখন অনেক গভীর, শুনশান নীরব এক জঙ্গল। প্রকৃতি যেন তার আপন মনে ঘুমিয়ে আছে। হঠাৎই যেন সেই নীরবতা ভেঙে যায় এই মেয়েটির আত্মচিৎকারে। এই মেয়েটির নাম গায়ত্রী। গভীর রাত হলেও জঙ্গলের ভিতর থেকে ভয়ঙ্কর কিছু থেকে নিজের প্রাণ বাঁচাতে ছুটে চলছে মেয়েটি। চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। কেউ যেন তাকে অনবরত তাড়া করেই চলছে। গায়ত্রীকে না ধরা অবধি যেন তার শান্তিই নেই। যাই হোক, দৌড়াতে দৌড়াতে একটি বাড়িতে ঢুকে যায় গায়ত্রী। চীনা পরিচিত বাড়িতে ঢুকে সর্বপ্রথম খাটের নিচে আশ্রয় নেয় গায়ত্রী। তখনই তার পিছু করা অচেনা ব্যক্তিটিও সেই ঘরে প্রবেশ করে। দেখেই বোঝা যাচ্ছে সে একজন নারী। সাদা পোশাক পরা। খাটের নিচ থেকে গায়ত্রী ভয়ে ভয়ে তার পা দুটো দেখছে। ভয়ে একেবারে শিউরে উঠছে গায়ত্রী। এইভাবে অনেকক্ষণ যাওয়ার পর গায়ত্রী পা দুটোকে আর দেখতে পায় না, যা দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। মনে হচ্ছে সে অবয়বটা যেন কোথাও অদৃশ্য হয়ে গেছে। এর পরক্ষণে সে শুনতে পায় কেউ একজন যেন তাকে ডাকছে। মানুষের কণ্ঠস্বর শুনে গায়ত্রী যেন কিছুটা সাহস ফিরে পায়। মনে হচ্ছিল কোনো একজন মহিলা যেন তাকে ডাকছে। এভাবে আস্তে আস্তে গায়ত্রী খাটের নিচ থেকে বেরিয়ে আসে, কিন্তু সে কিছুতে বুঝতেই পারেনি তার মাথার উপর ওত পেতে ছিল তাকে তাড়া করা সেই অবয়বটি। সেই পিচাসিনীর অভিশপ্ত ভয়ঙ্কর কালো হাত খাটে থেকে বের হওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়ে তার উপর। কি এক গা হিম করা ভয়ঙ্কর ব্যাপার। এরপর কালো হাতটি তাকে অচেনা কোনো এক গন্তব্যে টেনে নিয়ে যায়। এভাবেই তেমারুনের সূচনা ঘটে। এরপরে আমরা এই ঘটনার প্রায় 90 বছর পর ফিরে যাই। এখানে আমরা নাম করা একটি কোম্পানির দুই শীর্ষস্থানীয় ব্যক্তিকে দাবা খেলতে দেখি। দাবা খেলার পাশাপাশি কোম্পানির ভালো মন্দ লাভ লোকসান নিয়ে আলোচনা হচ্ছিল মিস্টার আগুন এবং ইস্তি নামক এক ব্যক্তির মাঝে, যাদের বস ছিল মিস গায়ত্রী। হ্যাঁ, ঠিক ধরেছ, এই সেই গায়ত্রী যাকে 90 বছর আগে মুভির শুরুতে আমরা জঙ্গলে পালাতে দেখি। এই গায়ত্রী সেই মহিলা। তবে 90 বছর আগে ঘটে যাওয়া সেই কাহিনীকে ভুলে সে এখন নামকরা একজন বিশিষ্ট ব্যবসায়ী, যার অধীনে আছে বিরাট এই কোম্পানি। এবং সেই কোম্পানির ক্রমশ উন্নতির জন্য এই দুইজন ব্যক্তি আগুন এবং ইস্তির মধ্যে মিটিং চলছিল। এইখানে থাকা এই মিস্টার আগুন কিন্তু গায়ত্রীর ছেলে এবং ইস্তি ছিল মিস্টার আগুন এবং গায়ত্রীর ম্যানেজার। তবে কোম্পানি উন্নতির জন্য তারা যে প্ল্যান কিংবা আলোচনা করছিল সেটি ছিল অনেক ভয়ঙ্কর। তাই আলোচনা শেষে মিস্টার আগুন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং তার হাতে থাকা তার পরিবারের ছবিটি দেখতে থাকে। এইভাবেই দৃশ্য পরিবর্তন হলে আমরা একটি পরিবারকে দেখতে পাই, যেটি ছিল মিস্টার আগুনের পরিবার, যেখানে ছিল মধ্যবয়সী একটি মহিলা এবং তার দুটি সন্তান। তার দুই সন্তানের নাম দেই এবং সেনা। এই দেই এবং সেনা মিস্টার আগুনের ছেলে মেয়ে। কিন্তু মিস্টার আগুন তার বউ বাচ্চাদের সাথে যোগাযোগ রাখে না। কেন রাখে না তা আমরা গল্পের শেষে জানতে পারবো। এইখানে দেখা যায় দেইয়ের মা অর্থাৎ মিস্টার আগুনের স্ত্রী সব সময় কোনো একটা কিছু নিয়ে ভয় ভয়ে থাকে। দেই তাকে সঙ্গ দিল তার ভাই সেনা তার মাকে একদমই তোয়াক্কা করতো না। একদিন সেনা যখন বাসায় ছিল না, বাসায় ছিল তার মা এবং তার বোন। সেদিন কিছু মুখোশধারী ব্যক্তি তাদের বাসায় ঢুকে এবং দেই ও তার মার উপর অনেক অত্যাচার করে, যার কারণ হিসেবে তারা দেইয়ের মাকে তার ছেলে সেনার অপকর্মের কথা জানায়। আসলে দেইয়ের ভাই সেনা যেই কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির বসের স্ত্রী সেনার সাথে পরকীয়ায় লিপ্ত ছিল, আর তার করা অপকর্মের কথা একসময় তার বস জেনে যায়। ঠিক এই কারণেই এই লোকগুলোকে সেনার বাসায় পাঠানো হয়, কিন্তু সেনাকে বাসায় না পেয়ে তার মা বোনের উপর অত্যাচার করা হয়। অবশেষে সেনার করা অপকর্মের প্রতিশোধ নিতে লোকগুলো তার মাকে অত্যাচার করতে করতে মেরেই ফেলে। তার মাকে কুপিয়ে মেরে তারা বাথটাবে চুবিয়ে রাখে। বেচারা দেই তার নিজ চোখে তার মাকে হত্যা করার দৃশ্যটা দেখছিল, কিন্তু তার অঝরে কান্না ব্যতীত কিছুই করার ছিল না। কিন্তু তার
তারা দেইকে না মেরে তাকে জীবিত রেখেই সেখান থেকে পালিয়ে যায়। দূরে বাথটাবে পড়ে থাকে তাদের মায়ের মৃতদেহ। তারপরে তিনি এই খবরটা সারা দেশে ছড়িয়ে যায়, যার কারণে সেই খবর সেনা এবং দেয়ের বাবা মিস্টার আগুনের কাছেও পৌঁছে যায়। কিন্তু সেনা তখন ডিউটিতে ছিল এবং সেও জানতে পারে তার মায়ের মৃত্যুর খবর, কিন্তু সে এটা জানতো না যে তার মা তার কারণেই মারা গিয়েছে। সে বাড়ি ফেরার পর দেই তার সব রাগ তার ভাইয়ের উপর উপড়ে দেয়, কারণ সে জানে তার মাকে তার ভাইয়ের করা অপকর্মের কারণেই মরতে হয়েছে। এটা নিয়ে দুই ভাই বোনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি করতে করতে দেই এক পর্যায়ে চুপ হয়ে যায়। সে বুঝতে পারে ঝগড়া করলে তো আর তার মা ফিরে আসবে না। এরপর দেখা যায় দেই এবং সেনার বাবা অর্থাৎ মিস্টার আগুন বহু বছর পর তাদের বাড়িতে ফিরল তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু তাও প্রায় 20 বছর পর। 20 বছর পর তারা তাদের বাবাকে দেখতে পেল। তখন মিস্টার আগুন তার দুই ছেলে মেয়েকে তার সাথে যাওয়ার প্রস্তাব দেয়। দেই তার সাথে কথাও বলে না এবং তাকে যেতে বলে সে মুখের উপর না করে দেয়। সেদিন রাতে দেই তার মাকে খুব বাজেভাবে স্বপ্নে দেখে। তখন সেনা তাকে বোঝায় তাদের আসলে তাদের বাবার সাথে যাওয়া উচিত। সেনা দেইকে অনেকক্ষণ বোঝানোর পর দেই এতে রাজি হয়ে যায় এবং এই কথাটা তারা তার বাবাকেও জানিয়ে দেয়। পরের দিন তার বাবা আবারও আসে তাদের নেওয়ার জন্য। এরপর তারা দুই ভাই বোন তার বাবার সাথে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমরা মিস্টার আগুনের বিশাল বাংলো বাড়িটি দেখতে পাই। সেনা এবং দেয়ের বুঝতে বাকি থাকে না তার বাবা কত বড় লোক। তারা বাড়িতে যাওয়া মাত্রই সে বাড়ির পরিচারিকা এবং মিসেস গায়ত্রীর অ্যাসিস্ট্যান্ট ইস্তে তাদের স্বাগত জানায় এবং বাড়িতে ঢুকতে ঠিক সিঁড়ির সামনেই তাদের সাক্ষাৎ হয় মিসেস গায়ত্রীর সাথে, যে নিজেকে তাদের দাদি বলে পরিচয় দেয়। সে দেই এবং সেনাকে দেখে ভীষণ খুশি হয় এবং তার বিশাল সাম্রাজ্যের মালিক বানানোর বা উত্তরাধিকারী বানানোর প্রতিশ্রুতি দিয়ে দেয়। এরপর দেই এবং সেনা তার বাবা এবং দাদির সাথে একসাথে টেবিলে বসে খাবার খেতে থাকে। অতি দরিদ্রের জীবন ছেড়ে বড়লোকি জীবন কাটাতে তাদের যেন বেশ ভালোই লাগছে, কিন্তু তাদের মা মারা গেছে এই দুঃখ যেন দেই ভুলতেই পারছে না। এর পাশাপাশি এই বাড়ির রহস্যমূলক কাজকর্ম তাদের মনে নানান রকম সন্দেহের উদ্রেক ঘটায়। যথারীতি সেই বাসায় যাওয়ার পরেও দেই তার মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখতেই থাকে। স্বপ্নে তার মা বিভিন্ন ভয়ঙ্কর রূপে তাকে দেখা দেয়। এভাবেই একদিন এই বিশাল বাড়িটিতে ঘোরাঘুরি করছিল সেনা। হঠাৎই সে সামনে একটি কালো বোর্ড দেখতে পায়, যেখানে অনেকগুলো কাগজ এবং ছবি ছিল। এর পাশাপাশি সাদা কাগজে রহস্যময় কিছু লেখা ছিল, যেমন প্রাচীন অক্ষরে লেখা কিছু মন্ত্র এবং রিচুয়াল করা হচ্ছে এমন কিছু ছবি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেখানে দেই এবং সেনার নামও লেখা, ছবিও ছিল তাদের। এর পাশাপাশি তাদের ছবিতে মার্ক করা ছিল। মনে হচ্ছিল তারা যেন এই বাড়ির অনেক পরিচিত সদস্য, তাদেরকে যেন এই বাড়ির কারোর বিশেষ দরকার। এসব বিষয় দেখে খুবই কৌতূহলী হয়ে যায় সেনা। এখানে কি হচ্ছে বা আরো কোনো প্ল্যান আছে কিনা জানার জন্য সে পাশের একটি রুমে ঢুকতে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে এসতি এবং এই গোপন রুমে কারো ঢুকতে বা অনুমতি নেই বলে জানিয়ে দেয়, যার ফলে একটুর জন্যই সেনা সেই রুমে ঢুকতে পারল না। তাহলে এবার প্রশ্ন হলো কি আছে এই রুমের মাঝে যেখানে সবার প্রবেশ নিষেধ। তার পরের দিন সেনা এবং দেকে ব্যবসা সম্পর্কে ধারণা দিতে তার দাদি তাদের ফার্মে নিয়ে যায়, যেখানে গরু কেটে মাংস তৈরির কাজ চলে। কিন্তু এই মাংস কাটাকাটির দৃশ্য দেখে দেই যেন তার আবারও দুঃস্বপ্নে ফিরে যায়। এই মাংস কাটার মাঝেই দেই তার মাকে কল্পনা করতে থাকে, কারণ এই মাংস কাটার মতোই তো তার মাকেও কোপানো হয়েছে। নিজের মাকে কল্পনা করতে করতে দেই সেখানে অসুস্থ হয়ে যায় এবং সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন তার দাদি গায়ত্রী তার পিছনে দৌড়ে যায় এবং তাকে শান্ত করে। মায়ের স্মৃতি ভুলে গিয়ে তাকে ভবিষ্যতের কথা চিন্তা করতে বলে। অন্যদিকে সেনা গতকাল তার নিজের অভিজ্ঞতা সম্পর্কে তার বাবাকে জানায়। সে তার বাবার কাছে জানতে চায় কেন বোর্ডে তাদের নাম লেখা আর কেনই বা সেই রুমটি এত গোপন, কিন্তু তার বাবা এই ব্যাপারগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে যায়। সে তাকে কোনো কথারই উত্তর দেয় না। তখন সেখানে তার বাবার একজন বন্ধু আসে, যে কিনা 5 বছর যাবৎ মিস্টার আগুনকে ব্যবসায় হেল্প করে আসছে। এই লোকটির নাম জাকা। এই জাকাকে দেখে মিস্টার আগুন ভীষণ খুশি হয় এবং ছেলের সাথে তার পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পরেই তার দাদি দেইকে অফিসের অ্যাডমিনিস্ট্রেটরের কাছে নিয়ে যায় এবং সেই রুমে জাকাকে দেইয়ের খেয়াল রাখা এবং সমস্ত কাজ বুঝিয়ে দিতে বলে। দেই তখন অফিসে থাকা কিছু ফাইল নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। তখনই সে দেখতে পায়
তার দাদি মিসেস গায়ত্রী এই ব্যবসাটা 1935 সাল থেকেই করে আসছে, যার মানে মিসেস গায়ত্রীর বয়স এখন 100-র বেশি হওয়ার কথা, তাও প্রায় 123 বছর। তাহলে এখন কথা হলো সে এখনো কিভাবে এতটা অ্যাক্টিভ এবং স্ট্রং। দেই এসব ভেবে এগুলোকে ডকুমেন্টারির ভুল মনে করে। মানে ভুল তো হতেই পারে, কিন্তু জাকা তাকে জানায় এই সকল ঘটনা সত্য। সে 1935 সাল থেকেই এই ব্যবসাটা করে যাচ্ছে এবং সে এখনো আগের মতো অনেকটাই স্ট্রং। যা শুনে দেই রীতিমতো অবাক হয়ে যায়। এরপর আমরা সেই রাতেই বাড়ির একটা ঘটনা দেখতে পাই। দেইয়ের ভাই সেনা একটা দরজার পিছন থেকে তার দাদি এবং এস্তির কিছু কথা শুনে নেয়, যেগুলো তাদের দুই ভাই বোনকে নিয়ে কোনো এক রহস্যময় রিচুয়াল সম্পর্কিত ছিল, যার পুরো ব্যাপারটা সেনা বুঝতে না পারলেও এস্তি এবং গায়ত্রীকে সন্দেহ করার মতো যথেষ্ট ছিল। আর সেনা তখন এই কথাগুলো বলার জন্য তার বাবা আর বোনকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করতে পারছে না। এরপর সেনা চলে যায় দেহের কাছে, ডেকে তার সন্দেহের কথা খুলে বলে যে ইস্তি এবং গায়ত্রী আমাদেরকে নিয়ে কথা বলছিল কোন এক রিচুয়াল নিয়ে, কিন্তু দেয়ে তার ভাইয়ের বলা কথাগুলো একদমই বিশ্বাস হচ্ছিল না। আর এই জন্য দেই সেনার কথাকে তেমন পাত্তা দেয় না। তবে দেয়ের দুঃস্বপ্ন তখনও যথারীতি চলতেই থাকে। ঘুমালে সে তার মাকে নিয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে, জেগে থাকলেও যেন তার আশেপাশে তার মা রূপী ভয়ঙ্কর কিছু একটা সে দেখতে পায়। তো এদিকে মিস্টার আগুন এবং জাকা একসাথে কোম্পানির বিরুদ্ধে কোনো এক ষড়যন্ত্র করছে এবং এই তথ্য মিসেস গায়ত্রীর কাছে চলে যায়। মানে ইস্তি এবং গায়ত্রী মনে করে মিস্টার আগুন তাদের কোম্পানির বিরুদ্ধে কোনো কাজ করছে। আর এই কথাটা গায়ত্রী জানতে পেরে কৌশলে জাকাকে একদিনের কর্মবিরতি দেয়, কিন্তু চতুর জাকা সেই সুযোগে মিস্টার আগুনের সাহায্যে একটি মন্ত্রপুত ছুরি হাত করে নেয় এবং এটা ছিল গায়ত্রীর গোপন রুমে রাখা ছিল এটি। এই ছুরি কিন্তু জাকা চুরি করেছিল আগুনের নির্দেশে। আসলে এখানে আগুনের বিশেষ কোনো পরিকল্পনা আছে এবং এখান থেকে গল্পটা ভালোভাবে পরিষ্কার হয়। মূলত সেই রাতে গায়ত্রীর উপর ভর করেছিল কোনো এক ডিমন, মানে কোনো এক দুষ্ট জিন। এই জিন বেঁচে থাকার জন্য একটি বডির প্রয়োজন হয় এবং এই বডিতে ভর করে সে বেঁচে থাকে বছরের পর বছর। যখন একটা বডি থেকে তার বয়স, দিন এবং পার্থিব জীবন চুষে নেওয়া হয়, তখনই সেই শক্তিশালী জিন অন্য একটি শরীর খুঁজতে থাকে। আর এখন গায়ত্রী রূপী ভয়ঙ্কর পিশাচ জিন অন্য একটি শরীর খুঁজছে। আর এই কাজের জন্য একটা ভয়ঙ্কর রিচুয়াল পালন করতে হবে, যে রিচুয়ালে পরিবারের দু সন্তান মানে ভাই এবং বোনের মধ্যে ভাইকে মেরে তার রক্ত বোনকে খাওয়াতে হবে। ভাইয়ের রক্ত বোনকে খাওয়ানোর মাধ্যমে এই ভয়ঙ্কর রিচুয়াল সক্রিয় হবে এবং রিচুয়াল শেষে ভয়ঙ্কর জিনটা হোস্ট হিসেবে মেয়েটির শরীরে প্রবেশ করতে পারবে, যার ফলে দুষ্ট জিনটি সবার অজান্তেই দীর্ঘ হায়াত পাবে। এইভাবে মেয়েটিকে সম্পূর্ণ চুষে নেওয়ার আগ পর্যন্ত মেয়েটির শরীরেই থাকবে, মানে মেয়েটি বৃদ্ধ হওয়া পর্যন্ত তার শরীরেই থাকবে। যেমন গায়ত্রী কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, প্রাকৃতিক নিয়মে তার শরীর আর বেশি দিন চলবে না, তাই গায়ত্রী রূপী সেই পিচাসিনীর এখন একটি তরুণ শরীর প্রয়োজন, যেটা হতে পারে দেয়ের শরীর। এইবার বলি, মিস্টার আগুনের স্ত্রী কেন এই বাড়ি ছেড়ে দূরে থাকতো? এমন ভয়ঙ্কর পরিণতি জানার পর মিস্টার আগুনের স্ত্রী তার ছেলে মেয়েকে নিয়ে দূরে সরে গিয়েছিল গায়ত্রীর শয়তানি কালো জাদুর হাত থেকে নিজের ছেলে মেয়েকে মুক্তি দেওয়ার জন্য। এই যে গায়ত্রীকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কোনো মানুষ না, এটি একটি শরীর মাত্র, যার ভিতরে রয়েছে ভয়ঙ্কর এক দুষ্ট জিন। তাছাড়া গায়ত্রীর এই শয়তানি পরিকল্পনা সম্পর্কে মিস্টার আগুন সবই জানতো। সে এটাও জানতো যে গায়ত্রী তার মা না, তাই সে নিজের ছেলে মেয়েকে বাঁচানোর জন্য জাকার সাথে প্ল্যান করে সেই মন্ত্রপুত ছুরিটি চুরি করে এবং সে ছুরি হাতে তার মাকে খুন করতে যায়। যদিও এটা করলে তার ব্যবসা এবং জীবনের উপর প্রভাব পড়তে পারে, কিন্তু তখন তার ছেলে মেয়ে ছিল তার কাছে সবচেয়ে মূল্যবান। এই জন্য মিস্টার আগুন তার মাকে হত্যা করতে তার রুমে যায়, কিন্তু সে যখনই তার মাকে আঘাত করতে যাবে তখনই পিছন থেকে ইস্তি এসে তাকে আঘাত করে সেখানেই হত্যা করে। ইস্তি এসে মিস্টার আগুনের গলায় একটি ধারালো কেচি ঢুকিয়ে দেয়, তখন তার গলার শিরা কেটে প্রচন্ড রক্তপাত হয়ে সেখানেই মারা যায়। এরপর দেখা যায় মিস্টার আগুনের লাশ তাদের ফার্মে ঝুলছে, মনে হচ্ছে যেন সে আত্মহত্যা করেছে। এর পরের দিন যখন জাকা তাদের গরুর ফার্মে আসে, তখন সে দেখতে পায় তার বস
মিস্টার আগুন গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। কিন্তু আমরা তো জানি মিস্টার আগুনকে হত্যা করেছে যেহেতু জাকা সবার আগে লাশটা খুঁজে পেয়েছে, তাই সবাই জাকাকেই খুনি হিসেবে ভাবতে থাকে এবং মিস্টার আগুনের অন্তিম যাত্রার মুহূর্তে সেনাও তার বাবার এই আত্মত্যাগ সম্পর্কে আঁচ করতে পারে। মানে তার বাবা তাদেরকে রক্ষা করার জন্যই তাদের সাথে সম্পর্ক রাখতো না, তাদেরকে দূরে দূরে রাখতো। কিন্তু এস্তি সেনাকে উল্টো বুঝায়। এস্তি জানায় জাকাই তার বাবাকে হত্যা করেছে। এক পর্যায়ে চরম মুহূর্তে সেনাও এটা বিশ্বাস করে নেয় যে জাকা তার বাবাকে হত্যা করেছে। হয়তো জাকা টাকা পয়সার লোভে পড়ে এটা করলেও করতে পারে। সেনা তখন রাগের মাথায় জাকার কাছে যায় এবং জাকাকে সেখানে মারতে মারতেই মেরে ফেলে। কিন্তু মারা যাওয়ার আগে জাকা সেনাকে একটি গোপন লোকেশনের কথা বলে, যেটি মিস্টার আগুনের গাড়ির টিকিতে রাখা একটি ট্যাঙ্কে সংরক্ষিত ছিল কিছু তথ্য। এইসব শুনে সেনা সেখানে ছুটে যায়। ততক্ষণে জাকা মারা যায় এবং সেনা সেখানে গিয়ে দেখে তাদেরকে নিয়ে ভবিষ্যতে রিচুয়াল করা হবে। এমনকি সেখানে রিচুয়ালের পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে লেখা ছিল, মানে গায়ত্রী তাকে আর তার বোনকে নিয়ে রিচুয়াল করবে এবং সেনাকে হত্যা করে তার রক্ত তার বোনকে খাওয়ানো হবে। এইভাবে পুরো প্রক্রিয়াটা লেখা ছিল এখানে। এসব ব্যাপার আগে থেকে জানতো আগুন। এদিকে দেইকে মিষ্টি মিষ্টি কথা বলে অনেকটাই বশীভূত করে ফেলে গায়ত্রী। যেহেতু দেই আগে থেকে তার মায়ের প্রতি অনেকটা দুর্বল ছিল, তাই এই সুযোগটাই কাজে লাগায় গায়ত্রী। দেইকে বলে, তুমি কি তোমার মাকে দেখতে চাও? মায়ের কথা শুনেই দেই রাজি হয়ে যায়। এভাবেই মায়ের সাথে দেখা করানোর লোভ দেখিয়ে কৌশলে ভবিষ্যৎ রিচুয়ালের প্রায় অর্ধেকটা কাজ শেষ করে নেয়। দেখা যায় প্রথমে গায়ত্রী নিজের হাত কেটে রক্ত ঝরায়, এরপর দেইকেও তার হাত কাটতে বলে। এভাবেই দুজনের হাত কেটে একত্র করা হলো। এই প্রসেসিং এর মাধ্যমে দেই নিজের অজান্তেই শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয়। এদিকে সেনা দেইকে নিয়ে পালানোর জন্য বাড়িতে ফিরে আসে, কিন্তু সেনা যখন বাড়িতে পৌঁছায় তখন সে দেইকে মাটিতে পড়ে থাকতে দেখে। দেইকে এভাবে নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সেনা বুঝে যায় গায়ত্রী ইতিমধ্যে দেইয়ের সাথে নানান ধরনের ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে ফেলেছে। সেনা তখন তার বোন দেইকে নিয়ে এই বাড়ি থেকে পালাতে যায়, কিন্তু যখনই সেনা বাড়ি থেকে বের হয় ঠিক তখনই ইস্তি চলে আসে। ইস্তি এসেই পেছন থেকে সেনাকে আঘাত করে, যার ফলে সেনা অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। এরপরেই আমরা দেখতে পাই দুই ভাই বোনকে রিচুয়ালের জন্য প্রস্তুত করা হলো। তখনই রিভিল হয় এই ইস্তি কিন্তু গায়ত্রীর কোনো অ্যাসিস্ট্যান্ট না, আসলে সে ছিল শয়তানের মূল পূজারী। আর এই ইস্তিই কিন্তু শয়তানকে দুনিয়াতে রাখার সব ধরনের রিচুয়াল করে যাচ্ছে। তাই এবার রিচুয়ালের নিয়ম অনুযায়ী দেইয়ের হাত পা বেঁধে ফেলা হলো। তাছাড়া দেইয়ের কিন্তু তখনও পুরোপুরি হুঁশ ফিরে আসেনি। কিন্তু তখনই ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। দেখা যায় ইস্তি একটি ছুরি দিয়ে সেনার গলা কেটে ফেলে। চোখের সামনে ভাইয়ের এমন মর্মান্তিক দৃশ্য দেই কিন্তু সহ্য করতে পারে না। দেই তখন অঝরে চিৎকার করে কান্না করছিল। এরপর ইস্তি সেনার রক্তগুলো নিয়ে দেইকে জোর করে পান করায়। কিছুক্ষণ পর দেই গায়ত্রীর মাঝে তার মাকে দেখতে পায়, মানে গায়ত্রী রূপী সেই শয়তান ডিমনটিকে দেই কিছুক্ষণের জন্য তার মায়ের মতো দেখতে পায়। তার মনে হচ্ছিল সামনেই যেন তার মা দাঁড়িয়ে তাকে ডাকছে। কিন্তু যখনই সেই শয়তান ডিমনটি তার শরীরে ভর করতে যায় তখনই সে বুঝতে পারে এতদিন ধরে দেখা তার মায়ের দুঃস্বপ্ন পুরোটাই ছিল তার ভ্রম। আসলে গায়ত্রী নিজেই ছিল একটা শয়তান, সেই কিন্তু ম্যানিপুলেট করছিল দেইকে। ভয়ঙ্কর শয়তান ডিমনটি যেন দেইয়ের শরীরে ঢোকার উপযোগী হয়। এই জন্যই কিন্তু দেইকে তার মায়ের রূপ দেখিয়ে দেখিয়ে একটু একটু করে নরম করছিল। কিন্তু এইসব বুঝতে পারার পরও দেইয়ের কিছুই করার ছিল না। এরপর সেই ভয়ঙ্কর পিচাস কালো জিনটি দেইয়ের শরীরে খুব ভয়ঙ্কর ভাবে প্রবেশ করে। এভাবেই দেইয়ের শরীরে প্রবেশ করে ব্যবসা সহ দেইয়ের পুরো জীবনটাই চুষে নেবে এই পিচাস। আর মিস্টার আগুনের মা মানে গায়ত্রী নামক সেই বৃদ্ধার দেহ কিন্তু এখন নিডর হয়ে পড়ে থাকবে। সে কিন্তু আর বেঁচে নেই। আর এই অভিশপ্ত কালো জিন খুঁজে পেল একটি নতুন তরুণ শরীর, যার ভিতরেও সে বেঁচে থাকবে বহু বছর। দেইয়ের শরীরও সে ব্যবহার করে যাবে যতদিন পর্যন্ত না দেই বৃদ্ধ হয়ে যায়। এভাবেই দেইয়ের শরীরটি সম্পূর্ণ চুষে নেওয়ার পর সে বেরিয়ে পড়বে নতুন কোনো শিকারের খোঁজে। এভাবেই একটি মর্মান্তিক ঘটনার মাধ্যমে শেষ হয় তেমারনের গল্প। শেষ হয় যুগ যুগ ধরে চলে আসা এই কালো জাদুর একটি গল্প, যা হয়তো চলতে থাকবে আরো যুগ যুগ ধরে। তবে এইসব কালো জাদু যারা করে এবং যারা এইসবের আশ্রয় নেয়, কসম তারা আল্লাহর ভয়ঙ্কর আযাবের জন্য নিজেকে প্রস্তুত করলো। সবাই এসব কুপুরি থেকে সতর্ক এবং সর্বদা নিজেকে দূরে রাখবেন। মুভির গল্পেই শুধু বিনোদন নিতে চেষ্টা করুন, বাস্তবে নয়।
তা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিয়ে যেও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।